দর্শক সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং সকলের প্রতি প্রথমেই অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি ডিবেট ফর হিউম্যানিটি ডিএফএইচ আয়োজিত 27 ধরনের বিতর্ক নিয়ে আলোচনার আজকের পর্বে। আপনারা সকলেই অবগত আছেন ডিবেট ফর হিউম্যানিটি ডিএফএইচ তারা আসলে বিতর্কের সাথে থেকে সবসময় চেষ্টা করে যাতে এই দেশের আমাদের যে বাংলা বিতর্কের যে সমৃদ্ধ ধারা সেই ধারাগুলোর সঙ্গে আহ মানুষকে পরিচিত করাতে এবং সেই পরিচয়টা যাতে আসলে সুন্দরভাবে হয় এবং আরো অনেক বেশি প্রাসঙ্গিক ভাবে এবং আরো অনেক বেশি আমি বলবো আহ মানুষের কাছে নতুন ভাবে নতুনত্বটাকে নিয়ে আসার বা মানুষকে আসলে এই ধারাগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবার যে সুযোগটা সেই ফিল্ডটা তৈরি করে দেবার উদ্দেশ্যে কিন্তু আসলে ডিবেট ফর হিউম্যানিটি ডিএফএইচ এর এই ভিন্নধর্মী আয়োজন। আমরা এই করোনা মহামারীতে যেহেতু আহ বড় করে আসলে বাইরে অফলাইনে কোনো আয়োজন করতে পারছি না, সেজন্য আমরা চেষ্টা করছি অনলাইনের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত থাকতে এবং সেই যুক্ত থাকবার একটি প্রয়াস হিসেবে কিন্তু আমাদের এই আয়োজন। আপনারা সকলেই জানেন প্রত্যেক মাসের 13 এবং 26 তারিখে কিন্তু আমাদের এই আয়োজনটি হয়ে থাকে। গত মাসে বেশ কিছু কারণের জন্য আসলে সেটা সম্ভব হয়নি। আমি জানি না আসলে পুরো প্রোগ্রামের মধ্যে হয়তো বা তারিখ বলবেন কিনা, তবে আমরা সবসময় চেয়েছি বা আমাদের মনটা আসলে সবসময় আপনাদের কাছেই ছিল এবং আমরা চেষ্টা করেছি যাতে করে আসলে আপনাদের কাছে আবার এই আয়োজন নিয়ে আমরা ফিরে আসতে পারি। এবং আজকে কিন্তু 11তম পর্ব চলছে আমাদের এই আয়োজনে, অর্থাৎ এ পর্যন্ত মোট 10টি পর্ব ছিল। এই 10টি পর্বে কিন্তু আপনাদের যে সাড়া আমরা পেয়েছি, যে ভালোবাসা পেয়েছি, যে মেসেজগুলো আসলে ইনবক্সে আসে, দিন শেষে সেগুলো আসলে মনকে ভালো করে দেয় এবং সেই প্রচেষ্টা থেকেই সেই ভালো লাগা থেকেই আমাদের কিন্তু আজকের আয়োজনের আরেকটি পর্ব শুরু হয়েছে। এবং আপনারা যারা আমাদের এই আয়োজন দেখছেন অনেকেই দেখতে পাচ্ছি এর মধ্যে যুক্ত হয়ে গিয়েছেন। নামগুলো পড়লাম না কারণ যেহেতু আমরা একটু পরে যুক্ত হয়েছি সময় লেগে যাবে অনেকটা। তবে আমি চেষ্টা করব আপনাদের যে কথাগুলো সেই কথাগুলো কিন্তু যদি আপনারা কমেন্ট করেন তাহলে আপনারা জানেন আমাদের আয়োজনে দুটো পর্ব থাকে, প্রথমে হচ্ছে আলোচনা পর্ব থাকে এবং তারপরেই আপনাদের যে কথাগুলো সেই কথাগুলো বা আপনাদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আপনারা কমেন্ট আকারে করতে পারেন কমেন্ট বক্সে। সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু প্রশ্নের উত্তর নিয়ে আসলে আমরা আমাদের দ্বিতীয় পর্বটি সাজাই। আর আরেকটি কথা, আমাদের আয়োজনের শুরুতেই কিন্তু আগস্ট মাস আমাদের শোকের মাস। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে এই মাসে কিছু নরঘাতকের হাতে নিহত হয়েছিলেন। অবশ্যই বাঙালি জাতি হিসেবে এই মাসটি আমাদের জন্য অনেক বেশি শোকের। আমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আমাদের এই আয়োজনটি শুরু করব এবং তার পাশাপাশি 15 আগস্টে আরো যারা শহীদ হয়েছেন তাছাড়াও আমাদের মুক্তিযোদ্ধা যারা, সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এই আয়োজন শুরু করছি। শুধু তাই নয়, আরেকটা জিনিস বলে রাখি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি তিনি, এবং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাদেরও কিন্তু মৃত্যু দিবস কিন্তু এই মাসেই। সুতরাং আগস্ট আমাদের হারানোর মাস এবং একদম যে হারানোর মাসে শুধুমাত্র বলবো সেটিও না, এই যে হারানো সেটা থেকে কিছু আসলে অর্জন করবার মাস। এই অর্জন করবার যে লক্ষ্য বা আশা, যে ক্ষুধা, সেই ক্ষুধা থেকেই কিন্তু আসলে বিতর্ক। তো আমরা শুরু করব বিতর্কের যে চর্চা, সেই চর্চার লক্ষ্য নিয়ে নতুন নতুন ধারাকে জানবার বা নতুনকে জানবার এবং নতুনকে নিয়ে আসবার একটি প্রত্যাশা থেকে আজকের আয়োজন শুরু করব। বরাবরের মতোই আমাদের আয়োজনে আছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, তারেক আজিজ ভাইয়া, ডিবেট ফর হিউম্যানিটি ডিএফএইচ চেয়ারম্যান। ভাইয়া কেমন আছেন? জি, এমনিতে ভালো আছি। আমার মাইক্রোফোনটা আজকে ভালো কাজ করছে না, আমি জানি না কতটুকু আপনি শুনতে পাচ্ছেন আমাকে। না না ভাইয়া, আমি শুনতে পাচ্ছি আপনাকে বেশ ভালোভাবেই। তারেক আজিজ ভাইয়াকেও একরকম বলবো যে মহামারীর সময় তো ঘরে বসে আছি, মানুষের চেহারা দেখলেও এখন মনে হয় যে একটু সাজুলে। তো তারেক আজিজ হ্যাঁ, ভাইকে আসলে দেখেই আসলে ভালো লাগছে। আর আরেকটা বিষয় দর্শকদেরকে জানিয়ে দিই, দর্শক আপনারা কিন্তু আমাদের এই আয়োজনটি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ দেখতে পাচ্ছেন। সুতরাং আপনাদের যে ইন্টারাকশনটা সেই ইন্টারাকশনটাও মাস্ট আমরা এক্সপেক্ট করবো, কিন্তু আপনারা অনেকেই এই আয়োজনটি দেখছেন। সুতরাং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনাদের ভালো লাগার কথাগুলো থাকে মাস্ট আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং অবশ্যই আশা করবো আমাদের এই আয়োজনটি আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন যাতে আরো অনেকেই আপনাদের সাথে যুক্ত হতে পারে। তারিক ভাইয়া কেমন আছেন? জি, যেটি বলছিলাম আর আপনিও যেটি দিয়ে শুরু করেছেন, আসলে এক হচ্ছে তো অসময়ের মধ্যে বসবাস, দ্বিতীয়ত অনেক বিয়োগ
দিতে দিতে আজকের আসলে 11তম পর্ব। আমি সবার উদ্দেশ্যে একটি বলতে চাই, বঙ্গবন্ধুর জীবন নিয়ে যেমন আমরা জেনেছি যে ওনার এই মাসে উনি চলে গিয়েছেন, সপরিবারে নিহত হয়েছে। আমি জানি না মনি আপু আপনি কিভাবে নেবেন, তারপরও সকলের জন্য একটু জানিয়ে রাখি, আমাদের সবার অত্যন্ত আদরের একটা ছোট বোন ছিল, মনি আপুরই ছোট বোন। স্রষ্টা ভালো জানেন কেন আসলে তিনি মানুষকে দীর্ঘ হায়াত দেন, কেন কম হায়াত দেন। কিন্তু আমরা সবাই আসলে শোকাহত যে আমাদের মনি আপুর ছোট বোন আমাদের মধ্যে আর নেই। গত 3-4টি পর্ব আমরা করিনি, আসলে সত্যিকার অর্থে আমাদের সবারই হৃদয়ে, একটু যদি বলি যে হৃদয়ে আসলে ব্যথিত ছিল। আমরা সেই উদ্দেশ্যেও সেই শোককে স্মরণ করি আসলে গত পর্বগুলো করিনি। তারপরও শোককে শক্তিতে রূপান্তর করতে হবে। মনি আপু ফিরেছেন, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং সবাই আমরা নিশ্চয়ই আমাদের ছোট বোনের জন্য দোয়া করবো, এবং যারা এই পৃথিবী থেকে চলে গিয়েছে তাদের সকলের আত্মার শান্তি কামনা করছি, কারণ স্রষ্টা আমাদের মতো অত নিষ্ঠুর না। স্রষ্টা নিশ্চয়ই সবাইকে ভালোবাসেন, সেখানে নিশ্চয়ই সবাইকে ভালোবাসে, আবৃত রাখবেন। তবে আপু, করোনা পরিস্থিতি ভালো না, একই সাথে ডেঙ্গু আমাদের সাথে যুক্ত করেছে আরো জটিলতা। এই দুটি বিষয়কে নিয়ে আসলে আমরা সবাই চিন্তিত। আর আমরা যারা ঢাকা শহরে বসবাস করি, এই দুটির সাথে খুবই পরিচয়, বাট আমাদেরকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আমি সপরিবারে এখন পর্যন্ত ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাইয়া, এবং এটি আসলে আমার জীবনের জন্য অনেক বড় একটা ঘটনা। আমি আসলে আমরা সত্যি অর্থে আমার 4জন ভাই বোন, 4জন সিবলিং যদি বলি, এই বিয়ে হচ্ছে তাদের মধ্যে, এবং এখন এই পৃথিবীতে আমি আসলে আমার, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে দেখা কয়েকদিন আমার ভাই আসলে এখন বেঁচে নেই, কিন্তু ছিল। এটা যতখানি না ইজিলি সামনাসামনি বলতে পারছি, এটা ভিতর থেকে রিয়েলাইজ করা এবং ফিউচারটা চিন্তা করা আসলে অনেক কঠিন। তারপরেও আসলে আমরা বেঁচে থাকি, এবং সবার কাছেই আমি আমার বোনের জন্য দোয়া চাই। মাত্র 12 বছর বয়স ছিল আমার বোনের, ডিএফএইচ এর অফিসে আমি নিয়ে এসেছিলাম, ভালোবাসতো সবাইকে। ও বিতর্কে সবসময় যুক্ত থাকতো। ও আমি কোনো সেশনে গেলে ও যেইভাবে হাসতো খেলতো, এটা আসলে সত্যি চোখে ভাসে এখনো। আমি আমার জন্মের আগে আমার ছোট বোনকে, আমার বড় বোনকে হারিয়েছি, তার চেহারা দেখিনি, ছবিতে দেখেছি। তার যে অনুভূতি না দেখে তাকে আমি যেইভাবে কানেক্ট করি, আমাদের 12 বছর একসাথে থাকা একটা বোনকে যখন আমরা হারাই, তখন আসলে সেটা আসলে অপূরণীয়। তারপরও আপনি যুক্ত হয়েছেন, স্বাভাবিক জীবনে ফিরেছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তবে ভাইয়া আরেকটা বিষয়, যেহেতু করোনা ডেঙ্গুর কথা তুললেন, আমরা আসলে অবশ্যই করোনা থেকে সাবধানে থাকবো, ডেঙ্গু থেকে মাছে সাবধানে থাকবো, এটা তো নিশ্চয়ই বলতেই হবে। তবে তার পাশাপাশি আরেকটা বিষয়, সেটা যেন আমরা এর পরেও যে আসলে আরো কোনো রোগবালাই থাকতে পারে, এই জিনিসটা যেন আমরা ভুলে না যাই। আমার বোনের কথাই বলি, ব্রেন টিউমারের আসলে তার জীবন চলে গিয়েছে। সুতরাং শুধুমাত্রই যে এই দুটো রোগই আমাদের মধ্যে আছে তা কিন্তু না। আমরা যেন ভুলে না যাই, আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে হলে আমাদের আরো অনেকগুলো বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে, চেষ্টা করতে হবে সুস্থ থাকার, দৈহিকভাবে এবং মানসিকভাবে, দুইভাবেই আমাদেরকে ভালো থাকতে হবে। আমরা যেন এই চেষ্টাটা সবসময় রাখি। আর আরেকটা কথা, এই পরিস্থিতিতে আমরা যেন সকলে আমাদের নিজেদের এবং আমাদের আশেপাশের সকলের মানসিক স্বাস্থ্যের দিকে একটু হলেও নজর রাখি, তাহলে দেখবো আমরাও ভালো আছি, আমাদের সবাই ভালো আছে, সবকিছুই ভালো লাগছে। সেই ভালো লাগার প্রত্যাশা নিয়েই আসলে তারেক ভাই আপনার কাছে আসতে চাই। এই সময় আসলে আপনার পরিবার যে মানসিক স্বাস্থ্যের দিকটা আসলে কিভাবে খেয়াল রাখে? যেটা হচ্ছে, আমরা একটু কানেক্টেড বলতে, রেগুলার আব্বু আম্মু যেহেতু ঢাকার কাছেই থাকে, কিন্তু আমি সকাল বিকাল চেষ্টা করি অন্তত রেগুলার একটা টাইমে ফোন দিতে। এটা আসলে একটা রুটিন করে ফেলেছি। আর করোনা তো কিছু অপরচুনিটিও তৈরি করেছে। রাফসান আমার কাছে বড় হচ্ছে, আমি গত 1.5 বছর, প্রায় 2.25 বছর থেকে বাসা থেকে অফিস করছি। প্রতিষ্ঠানের প্রতিও কৃতজ্ঞতা, রাফসানকে এত কাছ থেকে বড় হচ্ছি, মাঝে মাঝে মনে হয় যে ওই আমার বাবা, আমি ওর সন্তান। ওই আনন্দটা পাই। তবে যেটি হচ্ছে যে আসলে সবসময় একটা ভয়ের ভিতর দিয়ে এগোতে হচ্ছে। বাইরের জীবনটাকে এখন কিছুটা পরিহার করেছি।
নিজের ঘরটাকে একটা সংসার এবং জগৎ বানানোর চেষ্টা করছি। সেটাই। এবং দর্শকদের কাছে আসলে একটা প্রশ্ন আমার যে আপনারা কিভাবে আসলে এই সময়ে টিকে আছেন বা এই সময়গুলো কিভাবে কাটছে, সেই আইডিয়া গুলো কিন্তু আপনারা কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভাইয়া, আজকে আমরা কোন ধরনের বিতর্ক নিয়ে আলোচনা জি, আজকে আমাদের আসলে কাঙ্ক্ষিত যে পর্বটি সেটা হচ্ছে শ্রেণী বিতর্ক। আমরা এর আগে শিশু বিতর্ক করেছি, আগামী পর্বে একক বিতর্ক। এই ৩টি বিতর্ক মূলত একই ঘটনার বিতর্ক। আমরা যদি প্রথমত শ্রেণী এবং শিশু বিতর্ককে ধরি, এই দুটি আসলে কিছুটা কম বয়সী শিক্ষার্থীদের জন্য একদম সরাসরি। শিশু বললে তো আমরা সবাই জানি 18, যেটি এর আগেও আলাপ হয়েছিল। আর শ্রেণী বিতর্ক মূলত ৪র্থ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নামটি শুনে আপনি কিছুটা বুঝে গিয়েছেন, এটি আসলে শ্রেণীর যারা থাকে কোনো একটি ক্লাসের, তারা আসলে অংশগ্রহণ করে এবং ওই ক্লাসেরই কোনো একটি বিষয়বস্তুকে নিয়ে আসলে বিতর্ক সাজানো হয়। সবাই অংশগ্রহণ করে না, আগ্রহীদের নিয়ে অংশগ্রহণ করানো হয়। এটি সনাতনী ধারারই একটি মূলত বিতর্ক, আবার মুক্ত ধারারও বিতর্ক বলা চলে, কারণ অনেক ক্ষেত্রে পক্ষ বিপক্ষ থাকে না, নিরপেক্ষভাবে বিতর্ক করা যায়। এই বিতর্কটি আমি যদি বলি, শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক প্রসারের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। অন্য যে কোনো মাধ্যমের চেয়ে এটি সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যকর পদ্ধতি। আমরা যখন আলোচনায় ঢুকবো তখন বুঝে যাব কেন আসলে সহজ এবং কার্যকর পদ্ধতি। তারপরও আমি দুটো বিষয় বলে নিই। এই বিতর্কের জন্য অতিরিক্ত সময় আপনাকে বের করতে হবে না, আর এই বিতর্ক আপনার পরীক্ষার ফলাফল ভালো করতে সাহায্য করবে। কারণ সকল অভিভাবক কিন্তু এইটি চায় যে তার ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো করুক, বিতর্ক করতে গিয়ে যাতে পড়াশোনা ক্ষতিগ্রস্ত না হয়। আমরা অনেককেই দেখেছি যারা আসলে ক্লাস ফাঁকি দিয়ে বিতর্ক করতে যায় এবং পরীক্ষা চাইলে পরীক্ষাও বাদ দেয়। এই বিতর্ক যদি বলি, শ্রেণীর যেহেতু কোনো একটি বিষয়কে নিয়ে বিতর্ক হয়, ওই বিষয়ে একজন শিক্ষার্থীর যত জ্ঞান তার চেয়ে বেশি অধিক জ্ঞান আসলে আহরণ করবার একটি সুযোগ থাকে ওই বিতর্কে। এবং সেটি যদি পরীক্ষার খাতাতেও কেউ, এখন যেহেতু সৃজনশীল পদ্ধতি, খাতাতেও যদি সেটির বহিঃপ্রকাশ ঘটে, আমি শতভাগ নিশ্চিত যে সেখানে আসলে অতিরিক্ত নম্বর পাওয়ার সুযোগ থাকে। আর দ্বিতীয়ত যেটি হচ্ছে, মডারেটর লাগে না, আলোচনা আরো বিস্তারিত ঢুকলে আমরা দেখতে পাবো এবং একটি ক্লাসকে কেন্দ্র করে সেই বিতর্ক হয়। এই সহজ কার্যক্রমের ফলেই আমি যেটি মনে করি, আমাদের স্কুল পর্যায়ে আসলে, বিশেষ করে স্কুল মাদ্রাসা পর্যায়ে এটি খুব গুরুত্ব দিয়ে শুরু করা উচিত। এবং আপনি জেনে আনন্দিত হবেন যে ভারত এবং ইংল্যান্ডে কিছু প্রাদেশিক এরিয়াতে বাধ্যতামূলকভাবে এটি করানো হয়। আমরা পরবর্তীতে আসলে আলোচনায় আরো আরো বিস্তারিত জানতে পারবো। বা দারুণ! মানে এটা আসলে বেশিরভাগেও বাধ্যতামূলক কিছু, কিছু জায়গায় করা হয়েছে। শুনে ভালো লাগলো। আর আরেকটা নতুন কনসেপ্ট পেলাম, সেটা হচ্ছে নিরপেক্ষভাবেও আসলে ওই বিতর্কটা করা সম্ভব। লাইক আ সবসময় আমরা ভাবি যে পক্ষ দল থাকবে, বিপক্ষ দল থাকবে, বা ম্যান টু ম্যান যদি হয় তাহলে একজনের বিপক্ষে আরেকজন কথা বলবে। এই যে যুক্তি কাটাকাটি খেলা, এর ভিতরেও আসলে একটা মিল আছে বা একটা সুর আছে যেটা একই। তো এই জায়গাটাকে আসলে emphasize করা হয় কিনা এই নিরপেক্ষতার মাধ্যমে? হ্যাঁ, যেটি বললাম যে এটিকে অনেকে মুক্ত ধারার বিতর্ক বলে, তবে সাধারণত যেহেতু সে কিছুটা কম বয়সী শিক্ষার্থীদের জন্য, এই কারণে আমরা সনাতনী ধারাটাকে অনুসরণ করতে বলি। তারপরেও কেউ যদি পক্ষ বিপক্ষে না যেতে চায়, সে উক্ত বিষয়ে নিজের মতো করে বলতে চায় কিছুটা বারোয়ারি ঢঙে, তাহলেও সে বলতে পারে। আপনি এটা থেকে বুঝতে পারছেন যে এটি একটি মিশ্র ধারার বিতর্ক কিছুটা, তারপরেও মূলত সনাতনী ধারার বিতর্ক। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে খুব স্বাধীনভাবে আসলে বিতর্ক করা যায়। আমাদের এই স্বাধীনতাটা আমাদের জন্য ফিয়ারলেস হবার ক্ষেত্রেও অনেক বেশি দরকার। আরেকটা মানে আরেকটা প্রাসঙ্গিক বিষয় থাকে, আপনি যখন বাইরে বিতর্ক করতে যান, ধরেন আপনাকে আমি নরডেম কলেজে পাঠালাম বিতর্ক করতে, সেখানে আপনার স্কুলের কেবল 5 জন, কলেজের 5 জন, আর নরডেম কলেজের 90 জন। হাততালি আপনাকে কিন্তু ভেঙে চুরে শেষ করে দেবে। অর্থাৎ নরডেম কলেজ যখন 90 জন তালি দেবে, আর আপনার ওই 5 জন তালি দেয়া না দেওয়া সমান। তাই যেটি বলছিলাম যে এই বিতর্ক যেটি হয় ক্লাসের মধ্যে, যেহেতু আপনি বিতর্ক করেন, সেই কারণে যেটি হয়, আপনার পরিচিত মুখগুলির সামনে এবং আপনার পরিচিত শিক্ষকের সামনে,
সুতরাং আপনার জন্য সহায়ক পরিবেশটি অনেক এখানে যদি বলি সক্রিয় থাকে, এটি একটি ভালো দিক। এটাই ভাইয়া। আরেকটা জিনিস আমার এই মুহূর্তে মাথায় আসলো, সেটা হচ্ছে ভাইয়া এখন দেখা যাচ্ছে কি ইন্টারন্যাশনাল অনেকগুলো ফেস্টিভ্যাল হচ্ছে। সো ইন্টারন্যাশনালি যে ফেস্টিভ্যাল গুলো হয় সেখানেও কিন্তু তারা আসলে তাদের যে ফরম্যাট গুলো আছে, লাইক ডব্লিউএসডিসি বলি বা এই ধরনের ফরম্যাট গুলো যদি বলি, তারা কিন্তু ট্রাই আউট করছে। তো আমরা যদি চাই আমরাও কিন্তু আমাদের এখানে কোনো ইন্টারন্যাশনাল লেভেলের কোনো মানে ইভেন্ট অ্যারেঞ্জ করতে পারি। তো এখানে আসলে আমাদের যে ধারার এই বিতর্কগুলো এগুলো কিন্তু আমরা অ্যাড করতে পারি, যেটা ওদের কাছে আরো অনেক বেশি দেখা যাবে যে হাইলাইটেড হবে। এই ধরনের কোনো আইডিয়া কি আসলে আমরা জেনারেট করতে পারি? আমি তো প্রত্যেক আয়োজন শেষে বলি যে আসলে হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। করোনার মতো যত মহামারী থাক, পৃথিবীকে স্বাভাবিক করে তোলবার দায়িত্ব আমাদের। আহ, সেইভাবে বলছি যে বাংলা বিতর্কের এই যে বৈচিত্র্যময় ধারা, এত ধারার বিতর্ক আমি আমি জানি না পৃথিবীর অন্য ভাষাতে আছে কিনা। গ্রিসে হয়তো বা থাকতে পারতো, যেহেতু গ্রিস আমরা বলি বিতর্কের সূতিকাগার। সেখানে ড্যাসেস্তি সহ সকল বড় বড় অ্যারিস্টটল থেকে শুরু করে সবাই জন্মগ্রহণ করেছেন। তো এছাড়া আমি জানি যে বাংলা ভাষার মতো এত নান্দনিক, এত প্রাঞ্জল এবং এত বিকল্প বিতর্ক ধারা পৃথিবীতে খুব কম আছে। আমরাই 27টা নিয়ে কথা বলছি, আমরা কিছু জানি না তারপরে। আর যারা জানেন তারা তো বিরুদা রয়েছেন, আসিফ শাহান ভাই রয়েছেন, তাদের কাছে গেলে আরো অনেক অনেক বেশি আমরা গভীরতা পাবো। তবে মূলত যেটি আমরা সবসময় বলে থাকি, 3 ধরনের বিতর্কের উপরই এটি আসলে এক ধরনের পরীক্ষণ নিরীক্ষা। কোনোটি একদমই নতুন ভাবে আবিষ্কৃত হয়নি। করোনার যেমন টিকা দিন দিন এক একটি নতুন ধাপ অতিক্রম করছে, সেরকমই আমরা সনাতনী বিতর্ককে আরো উন্নত করবার জন্য কয়েকটি পরীক্ষা করছি, সংসদীয় বিতর্ককে এবং বারোয়ারি বিতর্ককে। এটি পরীক্ষামূলক মাত্র। আমরা যখন আরো আগাবো তখন আপনারা বুঝে যাবেন যে পরীক্ষাটি ছোট্ট ছোট্ট কিছু কিছু জায়গায় পুরো পুরো ভাঙচুর চলেনি। কিছু কিছু সিলিং চেঞ্জ করা হয়েছে, ফ্যানের বদলে এসি লাগানো হচ্ছে, কিন্তু ওই বাতাসই হচ্ছে। ভাইয়া আপনি আসলে বলছেন আমরা আরো আগাবো, আমরা আরো আগাবো। আপনার কথা শুনে আসলে অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে এবং আসলে আগাতে চাচ্ছি। ভাই আমরা কোনো প্রেজেন্টেশন কি দেখবো আজকে? জি, প্রেজেন্টেশনে যদি অনুমতি থাকে তাহলে আমি প্রবেশ করব। অবশ্যই অবশ্যই ভাইয়া, আমরা প্রেজেন্টেশনটা দেখতে পারি। দেখতে পেলে আমাকে একটু জানাবেন। জি ভাইয়া, অবশ্যই আমি যখন দেখতে পাবো আপনাকে জানাবো। উম, এসেছে কি? আহ, না ভাইয়া, আমরা এখনো সেকেন্ডলি প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি না। ওকে, আমি তা তাহলে আবার অপেক্ষা করবো যতক্ষণ না ওটা দেখতে পাই। তবে তার আগে দর্শকদের সঙ্গে একটু কথা বলি। দর্শক, আপনারা আমাদের এই আয়োজনে আছেন। এই যে আমাদের 10টি পর্ব শেষ হলো, আমাদের আজকে 11তম পর্বে আমরা আছি এবং আপনাদের যে ভালো লাগা ভালোবাসার কথাগুলো সেই কথাগুলো আমরা জেনেছি। আপনাদের চাওয়া পাওয়ারও অনেক কথা আমরা শুনেছি। তো আপনাদেরকে একরকম ধন্যবাদ জানাবো, কারণ আপনারা আমাদের এই আয়োজনের সাথে আছেন এবং ছিলেন। এবং আমরা আশা করব যে আপনারা এভাবেই শুধুমাত্র অনলাইনে না, অফলাইনেও আপনারা ডিবেট ফর হিউম্যানিটি ডিএপিএইচ এর সাথে থাকবেন, যুক্ত হবেন। এবং ডিবেট ফর হিউম্যানিটি ডিএপিএইচ চেষ্টা করছে সারা বাংলাদেশে আসলে বিতর্কের যে আন্দোলন সেই আন্দোলনটিকে ছড়িয়ে দেবার। এবং আপনারা জানেন বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতেও কিন্তু বিতর্ক নিয়ে ওয়ার্কশপও করা হয়েছে। সুতরাং আপনারা যদি আসলে চান এই ধরনের কোনো ওয়ার্কশপ ডিবেট ফর হিউম্যানিটি পেজ থেকে করানো এবং বিতর্ক নিয়ে, বা আপনারা কেউ যদি আসলে আপনাদের প্রতিষ্ঠানে কিংবা আপনাদের এলাকায় বিতর্কের যে আন্দোলন বা যে দল সেটি আসলে গঠন করতে চান বা শুরু করতে চান, ফিল ফ্রি টু নক পেজ। কেননা পেজ সবসময় আপনাদের জন্য, আপনাদের সাথে বিতর্কের জন্য, বিতর্কের উন্নতির জন্য, বিতর্কের কল্যাণে এবং আপনাদের কল্যাণে, আমাদের মানসিকতার কল্যাণে ডিবেট ফর হিউম্যানিটি সবসময় আছে।
সেই দরজাটা কিন্তু খোলা আছে। আমিও চাইবো আপনারা সেই সুযোগটি আসলে লিখুন। আপনাদের সকলের কাছে এই প্রত্যাশা। ভাইয়া, আমরা কি প্রেজেন্টেশনটা দেখতে পারি? সেটা কি রেডি? হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো নিশ্চয়ই? না ভাইয়া, দেখতে পাচ্ছি না, স্ক্রিনে আসেনি এক- এটা এখনো। এখনো আসেনি। হুম। আমার এখানে দেখাচ্ছে যে স্ক্রিনে এসেছে, তারপরও আমি আবারও শেয়ার করছি। কেন এরকম হচ্ছে আমি জানি না। ভাইয়া, স্ক্রিন শেয়ারের অপশনে আপনার যদি এটা উইন্ডোজে থাকে তাহলে উইন্ডোজ, বা যদি কোনো ক্রোম ট্যাবে থাকে তাহলে ট্যাবটা সিলেক্ট করে হয়তো করলে পাওয়া যেতে পারে। এখন কি দেখা যাচ্ছে? না, প্রেজেন্টেশনটা এখনো আসেনি। আচ্ছা, দর্শকরা কিন্তু আমাদেরকে জানাতে পারেন তারা কি দেখতে পাচ্ছেন কিনা, তারা কিন্তু কমেন্ট করে হ্যাঁ, জানাতে পারবেন। হ্যাঁ, সেটি একটি ভালো। তারপরও আমি তো উইন্ডোজও শেয়ার করলাম। এটা জাস্ট যেই ইয়াতে আছে আর কি, যেই জি, জি, জি। প্রেজেন্টেশন। আমি সেটাতেই ক্লিক করে আছি। আমরা আমার আশা কাছে করছি পেয়ে যাবো ভাইয়া। ওকে। আমার এখানে দেখাচ্ছে যে শেয়ার হয়েছে। তারপরে আবার দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। কেন জানি এরকম হচ্ছে। এরকম তো হয় না। তবে StreamYard-এ গত কয়েকদিন ধরে এই জটিলতা দেখা দিয়েছে। জুনায়েদ যেটি আমাদেরকে জানাচ্ছিল যে আসলে আগের মতো প্রযুক্তির সহযোগিতা আর পাচ্ছি না। আমি জানি না। এখন কি দেখা যাচ্ছে? না হলে জি হয়তোবা না, আমি আলোচনায় আনফরচুনেটলি ওকে, আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা। জুনায়েদ ভাইয়া, যিনি আসলে আমাদেরকে প্রযুক্তিগতভাবে সহায়তা করছেন, ভাইয়া কিছুক্ষণ আগে আসলে বলছিলেন যে হ্যাঁ, স্ট্রিমিয়ারও এখন দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে। এটা আসলে যেহেতু বিভিন্ন সার্ভার বা ওয়েবসাইট যারাই আসলে কাজ করছে ওদের চাপের জন্য অনেক সময় এটা হয়েই থাকে। এটা প্রযুক্তি তারপরেও যেরকম যেহেতু আমাদেরকে মিলিয়েছে সেরকম প্রযুক্তি আসলে মেরিটও আছে, ডিমেরিটসও আছে। So এটা স্বাভাবিক ব্যাপার, হতেই পারে ভাইয়া। আমি তাহলে আমার এখান থেকে আমি বলে যাচ্ছি। আপনি আমাকে বরাবর যেরকম সাহায্য করেন, প্রশ্ন করে জি, পরবর্তীতে জি, সাহায্য করেন। অবশ্যই, অবশ্যই। আহ, যেটি হচ্ছে যে আজকে 11তম পর্ব শ্রেণী বিতর্ক, যেটি বলা যে আসলে শ্রেণীর পাঠ্যক্রমের কোনো বিষয়কে কেন্দ্র করে তোকে সকল বিষয়কে নেওয়া যায় না, যেটির একটু পক্ষ বিপক্ষ বা কোনো মৌলিক আলোচনা করা যায়, এরকম একটি বিষয়কে কেন্দ্র করে শ্রেণীতে যে বিতর্ক করা হয় সেটিকে শ্রেণী বিতর্ক বলা হয়। নাম থেকেই বোঝা যাচ্ছে সাধারণত এটি দলীয় এবং সনাতনী ধারার বিতর্ক। এর মূল লক্ষ্য, যেটা আমি এর আগেও বললাম, সেটা হচ্ছে যে পাঠ্য বিষয়ের উপরে বিষয়ভিত্তিক জ্ঞান বাড়ানো এবং একই সাথে উচ্চারণ, বাচনভঙ্গি এবং উপস্থাপনার দক্ষতা বাড়ানো। এই শ্রেণী বিতর্ক যদি বলি যে যেটি একটু আগে বলছিলাম যে পার্শ্ববর্তী ভারত এবং ইউরোপে বিগত আরো 20 বছর আগে থেকে একদম কিছু কিছু এরিয়াতে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করানো হচ্ছে। এটির কাঠামো যে খুব জটিল এরকম না। আমরা যদি একটু কাঠামোর দিকে খেয়াল করি, সেটা হচ্ছে যে যেটি করতে হয় সেটি হচ্ছে স্কুলের যে কোনো একজন শিক্ষক, মূলত ক্লাস শিক্ষককে মডারেটর বা পরিচালকের দায়িত্ব পালন করতে হয়। তিনি বিতর্কটি পরিচালনা করেন, যেটি আমি বলছিলাম যে অতিরিক্ত কোনো আহ, শিক্ষকের দরকার হয় না। এবং শ্রেণী বিতর্কের সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটি ত্রৈমাসিক কর্ম পরিকল্পনা থাকে, অর্থাৎ 3 মাসের একটি বিষয় টানিয়ে দেওয়া হয়। আমরা যেমন ক্লাসে জানি যে প্রত্যেক মাসের ক্লাসের রুটিনটা দিয়ে দেওয়া হয়, একইভাবে শ্রেণী বিতর্ক ত্রৈমাসিক সাধারণত একটি কর্ম পরিকল্পনা হয়। এই পরিকল্পনার আদলে প্রত্যেক ক্লাস তার 3 মাসের একটি সেশন দাঁড় করায় যে আমরা কবে কবে বিতর্ক করব। তবে সাধারণত ক্লাস যেদিন যেই ক্লাসে শিক্ষক মনে করেন যে না এই বিষয় নিয়ে বিতর্ক করা যায়, সেই বিষয়ে বিতর্ক হতে পারে। যদি বাংলা নিয়ে বিতর্ক থাকে, বাংলা বিষয় থাকে, তাহলে বাংলা নিয়ে হতে পারে। যদি বিজ্ঞানের কোনো বিষয় নিয়ে বিতর্ক করতে চায়, তাহলে ওই যে বিজ্ঞানের যেই ক্লাসের রুটিন, ওই বিজ্ঞানের ক্লাসেই ক্লাস না হয়ে কেবলমাত্র এখানে বিতর্ক হবে। তার মানে আমরা বুঝেই যাচ্ছি ক্লাসের যে সময় ঠিক একই সময়ে বিতর্ক হয় বলে অতিরিক্ত সময় দিতে হয় না। আর ক্লাসের যে শিক্ষক, ক্লাসের যে ছাত্রছাত্রী, তাদেরকে নিয়ে বিতর্ক হয়। যাতে সুতরাং করে এটি আসলে ভাইয়া পুরো ব্যাপারটা খুব অ্যাফোর্ডেবলি হ্যান্ডেল করা একদম, যায়। একদম, একদম কোন আর ভাইয়া, শিক্ষকের বিরুদ্ধেও। একটুখানি আরেকটা বিষয় কি মাঝখানে জানিয়ে রাখবো কিনা, আপনার জন্য একটা খুব সুসংবাদ ভাইয়া।
নার্গিস টুর তিনি কিন্তু আসলে কমেন্ট করে জানিয়েছেন তিনি স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন। চৌধুরী কামরুন্নেসাও হ্যালো জানিয়েছেন। তো আসলে আপনার স্ক্রিন শেয়ারটা মোস্ট প্রবাবলি দেখা যাচ্ছে, হয়তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, এটা হলেও হতে পারে। এখন শুনে ভালো লাগছে। আমি তাহলে স্ক্রিনে যাই, দেখতে পেলে ভালো। যারা জানিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এবং কামরুন্নেসা চৌধুরী হচ্ছেন আমার লাইফ পার্টনার। উনি যে দেখছেন এই বিতর্ক, আমার সেটিও শুনে ভালো লাগছে। পাশের রুমে ওহো, বসে আছে। দারুণ দারুণ। ওর আসলে অনেক অনুপ্রেরণা পায়, এই কারণেই আসলে সময় বের করা সম্ভব। এটা আসলে সো সকলের জীবনের ক্ষেত্রে সত্য ভাই, এবং ওনাকে ধন্যবাদ, উনি যে আসলে রাফসানকে রেখেও এরকম সাপোর্ট দিয়ে এখন এটা দেখছেন। ধন্যবাদ। যেটি থ্যাংক ইউ। বলছিলাম, আমি আমি শেয়ারে আছি এখন। যদি যেহেতু অন্যরা দেখতে পেলে ভালো, না হলে হয়তোবা আমরা এইভাবে আগাবো। যেটি আমরা বলছিলাম যে আহ, নির্ধারিত তারিখ এবং সময়ে, যেটি বলছিলাম ত্রৈমাসিক কর্ম পরিকল্পনা অনুযায়ী হয়। সুতরাং প্রত্যেক শিক্ষক জানেন যে আসলে কবে হবে, এমন না যে শিক্ষার্থীরাও জানবে না। সুতরাং নির্ধারিত থাকে। আম, সুতরাং অতিরিক্ত সময় এবং অতিরিক্ত চাপ নেওয়ার কিছু নেই। ক্লাসরুমের প্রথম ৩ সারি ফাঁকা রেখে যেদিন এই বিতর্কটি হবে, যেই ক্লাসে, সেটিতেও যেহেতু তালিকা থাকে, সেই অনুযায়ী সবাই সেখানে উপস্থিত থাকবে এবং প্রথম ৩ সারি সাধারণত ফাঁকা রেখে সবাই বসে যাবে পিছনে। একজন শিক্ষক বা যিনি মডারেটর আসলে দায়িত্ব পালন করবেন, তিনি বিষয়টি আবার সবাইকে বলবেন যে আজকে তোমাদের জন্য এই বিষয়ে কথা বিতর্ক হবে, তোমরা কারা কারা বিতর্ক করতে আগ্রহী। এরকম আগ্রহী ১০-১২ জনের হাত উনি চাবেন এবং এই ১০-১২ জন যারা আগ্রহী, তাদের মধ্য থেকে আমরা সাধারণত জানি ৮ থেকে ১০ জনকে এই বিতর্কের জন্য সামনের এই ৩ বেঞ্চে ডাকা হবে। এবং সাধারণত কেউ যদি পক্ষে বলতে চায়, তাকে ডান পাশের বেঞ্চে, এবং বা যারা বিপক্ষে বলতে চায় তাদেরকে বাম পাশের বেঞ্চে বসিয়ে দিবেন। তবে খুব বেশি শিক্ষার্থীর আগ্রহ থাকলেও নেওয়া আসলে যায় না, কারণ ওই ক্লাসের মধ্যেই তো অ্যাকোমোডেট করতে হয়, সময়টা বাড়ানো যায় না। সুতরাং সেটি আসলে হতে পারে। আবার অনেক ক্ষেত্রে একটি জটিলতা হয়, অনেকে বলছেন যে পক্ষে ১২ জন, ১০ জনের ১০ জনই পক্ষে বলতে চায়। সেই ক্ষেত্রে শিক্ষক যেহেতু ক্লাসের শিক্ষক, উনি কিছুটা পদাধিকার বলে কয়েকজনকে ভাগ করে দিতে পারেন যে না না, এটা হবে না, তোমরা কয়েকজন বিপক্ষে বলবে, কারা কারা বলবে একটু দেখাও। এভাবে আসলে দলের ভাগাভাগি হয় এবং পরবর্তীতে শিক্ষক সেখানে যায়, যেহেতু সবাইকেই চিনে, এখানে আসলে কোনো দল ও নেতার কোনো কিছু নেই। এবং যেটি আপনিও বলছিলেন, নিজের মতো করে বক্তব্য রাখার সুযোগ রয়েছে। উক্ত বিষয়ে শিক্ষক প্রথমে পক্ষদলের দিকে তাকিয়ে বলেন যে তোমাদের মধ্যে কে বলতে আগ্রহী। যিনি আগ্রহী তাহলে প্রথম তাকে ডাকা হয় এবং পরবর্তীতে বিপক্ষ দলের একজনকে ডাকা হয়। এভাবে আসলে বিতর্কটি চলতে থাকে। আমি এখানে অনেক কিছু লেখা আছে, এরকম তেমন কিছু আর বিস্তারিত বলছি না। তবে এখানে ক্লাস ক্যাপ্টেনের একটা অতিরিক্ত দায়িত্ব থাকে। শিক্ষক সেই রুটিন দেখে শিক্ষক সহ সবাইকে আগে থেকে একটু বলে দেয়া যে এখন ক্লাসের বদলে আমাদের বিতর্ক ক্লাস হবে, সুতরাং সবাই যাতে প্রস্তুত থাকে। আর কম সংখ্যক শিক্ষার্থী বিতর্ক করলে ৪ মিনিট করে পাবে, আর বেশি সংখ্যক হলে ৩ মিনিট পাবে। তবে সর্বোচ্চ ৪ মিনিট, সর্বনিম্ন ২ মিনিট করে বরাদ্দ থাকে। যেটি বলছিলাম যে এই বিতর্কের সবচেয়ে ভালো দিক যেটি, সেটি হচ্ছে যে এই বিতর্ক যারা অংশগ্রহণ করে কেবল তারাই শুধু জানে না, যেহেতু বিষয়টা ক্লাসের, অন্যরা যারা শুনছে তারা কিন্তু ওই বিতর্ক থেকেই উক্ত বিষয়ের উপরে অতিরিক্ত জ্ঞান অর্জন করতে পারে, আর যারা করছে তারা তো জানে। সুতরাং সকলকে বাধ্যতামূলকভাবে বিতর্ক করতে হবে এমন না, কিন্তু ক্লাস রুটিন অনুযায়ী সকলকে কিন্তু ক্লাসে উপস্থিত থাকতে হবে। সুতরাং এখানে কিন্তু একটা অতিরিক্ত সুবিধা হচ্ছে যে শিক্ষক তার ক্লাসের সবাইকেও পাচ্ছেন, অর্থাৎ আমার দর্শকও রয়েছে এবং আমার বিতার্কিক রয়েছে। সুতরাং যেটি হচ্ছে যে এখানে আবারও বলছি, এখানে অতিরিক্ত মূল্যায়নের জন্য কাউকে বাইরে থেকে আনতে হয় না, শিক্ষকই মূল্যায়ন করেন। তবে আমরা যেটি সাধারণত বলি সেটি হচ্ছে যে এটি মূলত বিষয়ভিত্তিক ধারণা এবং উচ্চারণ বাচন ভঙ্গির উপরেই বেশি গুরুত্ব দিয়ে এই বিতর্কটি করা হয়, যাতে শিক্ষার্থীরা বিষয়ের উপরে এবং নিজের উচ্চারণ বাচন ভঙ্গির উপরে উন্নতি করতে পারে। তবে কেউ যদি চায় যে না, আমি এই বিতর্কে প্রধান শিক্ষককে কাছে এনে
আহ, উদ্বোধন করাবো বা তার হাত দিয়ে শিক্ষার্থীদের একটি কলম উপহার দিয়ে দিয়ে বিতর্কটি শেষ করব, সেটিও হতে পারে। তবে সাধারণত আমরা যেটি বলি যে শিক্ষক আসলে এখানে ইতিবাচক ভাবে মূল্যায়ন করতে হবে, বা সমালোচনা যদি করতে চান কখনোই শিক্ষার্থীদের হৃদয়ে আঘাত করা যাবে না, কারণ এটি আসলে ক্লাসেরই একটি অংশ। সুতরাং শিক্ষক এর জন্য যেমন একটু রিলিফ, ওনাকে আর কথা বলতে হচ্ছে না, আর শিক্ষার্থীরাও বিষয়বস্তুর বইয়ের বাইরেও উক্ত বিষয় নিয়ে অনেক কথা বলছে। এবং দিন শেষে যেটি হয়, এই মূল্যায়ন সবকিছুর পরে সাধারণত 1, 2, 3 তিনজন শ্রেষ্ঠ বক্তা বা সেরা বক্তা নির্বাচন করা হয়। সেটা এখানে কিন্তু দল নির্বাচিত হয় না। যেটি বলছিলাম যে অন্য বিতর্কের কিছু বাধ্যবাধকতা থাকলেও এই বিতর্ক এটি থেকে মুক্ত, অর্থাৎ যারা ভালো করবে তাদেরকে আসলে সেরা বক্তা হিসেবে মূল্যায়ন করা হয়। তবে যেটি বলি যে পুরস্কার যে কোনো বিতর্ককে আরো আকর্ষণীয় করে তোলে। ক্লাসের বিতর্ক যেহেতু শ্রেণী বিতর্ক, কলম, পেন্সিল, শার্পনার হতে পারে, একটা ইরেজার হতে পারে, অথবা ছোট্ট একটা ডায়েরি হতে পারে, ক্যালেন্ডারও হতে পারে, ইত্যাদি দিয়ে আসলে বিতর্কটি আমার মনে হয় করতে পারলে শিক্ষকের জন্য ভালো। আরেকটা তবে বিষয় হচ্ছে হ্যাঁ ভাইয়া, ভাইয়া। এই যে বয়সটা যে থাকে, যেহেতু 4 থেকে ক্লাস 8 যে শ্রেণীর কথাটা বলি, এই বয়সটাতে কিন্তু ভাইয়া এই যে কিছু পেলে সেটা উৎসাহ পাওয়ার যে একটা প্রবণতা, এই প্রবণতাটা কিন্তু থাকে। সুতরাং এই ছোট ছোট উপহারগুলো কিন্তু তাদের জন্য অনেক বেশি উৎসাহের একটা কেন্দ্র হয়ে দাঁড়ায়, এবং দেখা যায় যে নেক্সট উইকে আবার হয়তোবা যেদিন ওই ক্লাসটা আসবে, তখন কিন্তু আসলে সে চিন্তা, আরেকজন যে আসলে আজকে বসে বেঞ্চে বসে ওটা দেখছে, সেও কিন্তু পরবর্তীতে মনে করবে, আচ্ছা না, আজকে তো আমার এক পাশের জন গিয়েছে, আজকে পরের দিন হয়তো বা গিয়ে আমি দাঁড়াবো। এই যে ইচ্ছে শক্তিটা তৈরি হওয়া, এই জায়গাটাও কিন্তু আসলে ভাইয়া এই জায়গা থেকে তৈরি হয়। একদমই চমৎকার, মানে একদম আপনি যদি সঠিক বলি, পূর্ণ সঠিক বলেছেন। এবং আমরা সব সময় জানি আসলে পুরস্কার যিনি দিচ্ছেন তিনি আসলে জানেন না কত মহামূল্যবান পুরস্কার আরেকজনকে তিনি প্রদান করছেন। যিনি আসলে গ্রহণ করছেন তার কাছে আসলে এটি অনেক মহামূল্যবান। এর আগেও আমি বলেছি যে আমি যখন কলেজে পড়তাম, আব্বা বাদাম পছন্দ করতে, 1 প্যাকেট বাদাম নিয়ে যেতাম। এই বাদাম যেদিন নিয়ে যেতাম না, আব্বা বলতো যে তুমি যেদিন বাদাম আনো সেদিন আমি লাখ টাকা পাই, আর যেদিন বাদাম আনো না সেদিন আমি লাখ টাকা পাই না। সুতরাং আমার 1 প্যাকেট বাদামের মূল্য যে এত আমি আসলে কখনো অনুধাবন করিনি। সুতরাং ওই একটি কলম, ওই একটি ডায়েরি, ওই একটি যদি বলি শিক্ষকের সাথে হাত মেলানোর যে সুযোগ, এটি আসলে একজন ছাত্রের, শিক্ষার্থীর জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আহ, আমরা আমরা অনেকেই জানি যে একটা ছোট্ট অনুপ্রেরণা একটা মানুষের জীবনে এগিয়ে যাবার জন্য অনেক বড় শক্তি যোগায়। আপনি আপনি সঠিকভাবে বলেছেন। আহ, এই যদি বলি যে শ্রেণী বিতর্কের, আমি এখন যেটি এখানে দেখাচ্ছি এটি একটি ত্রৈমাসিক পরিকল্পনার নমুনা মাত্র। মাস থাকে, সপ্তাহ থাকে, তারিখটা থাকে, বার থাকে, কোন সময় সেটি থাকে, কোন ক্লাসরুম সেটি থাকে, কোন পাঠ্য বিষয় সেটিও থাকে, যেমন বাংলা প্রথম পত্র। আর বিতর্কের বিষয় এখানে পাঠ্য, যেহেতু বাংলা প্রথম পত্রের বিষয়, সেটি হচ্ছে যে শিক্ষকের যে দেশের যে বিদেশিদের প্রতি আমাদের ভালোবাসা বেশি। এটি হয়তোবা আমার সম্ভবত যেটি মনে হচ্ছে, আমি যেখান থেকে নিয়েছিলাম সেটি হচ্ছে যে আহ, আহ, মাইকেল মধুসূদন দত্তের সম্ভবত সনেট কবিতার একটি জায়গা থেকে, যে যে দেশে আহ, আমি লাইনটি ভুলে গিয়েছি, মানে বাংলা ভাষায় বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলাকে ভালোবাসে না, তাদের নিয়ে যে উক্তিটি ছিল, সেটি থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। শিক্ষকের নাম দিয়েছি শফিকুর রহমান, আমাদের শফিক ভাইয়ের নাম, এবং ক্লাস ক্যাপ্টেন হচ্ছেন আয়েশা সিদ্দিকা মনি। সুতরাং এখানে পূর্ণ একটি তালিকার একটি নমুনা আমি প্রকাশ করলাম যে প্রথম বিতর্ক কিভাবে আসলে এই ত্রৈমাসিক কর্ম পরিকল্পনাটি তৈরি হবে। এবং যেটি বলে আমি শেষ করব সেটি হচ্ছে যে স্বল্প সময়ে স্বল্প পুঁজিতে এবং অতিরিক্ত কোনো দায়িত্ব, অতিরিক্ত কোনো সময় ব্যয় না করে, এবং অন্যদেরকে আনতে হয়, উপস্থিতি নিশ্চিত করতে হয়, অভিভাবকদের মধ্যে অনাগ্রহ থাকে, এই সকল সকল চ্যালেঞ্জকে আমরা বিবেচনা করে যদি বলি যে এই বিতর্ক আসলে অনেক বেশি আমাদের জন্য প্রায়োগিক। ধন্যবাদ। সম্ভবত মনিয়াপুর ওখানে নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে। মনিয়াপুর
জি, মনি আপু আবার ফিরেছে। হ্যালো, শুনতে জি, পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা। মাঝখানে সম্ভবত নেটওয়ার্ক একটু ফ্রিজ হয়ে ও গিয়েছিল। আচ্ছা, আচ্ছা হতে পারে ভাইয়া। আপনি খুব দারুণ করে বুঝিয়েছেন এবং আমার আমার নিজের একটা কথা বলি ভাইয়া, মনের কথা। সেটা হচ্ছে আমি যদি ওই লেভেলের স্টুডেন্ট হতাম, আমি হয়তোবা আজকের এই আলোচনা শুনলে নিজে থেকেই হয়তোবা আমার টিচারকে গিয়ে বলতাম, টিচার আজকে হচ্ছে আপনি আমাদেরকে লাস্ট পিরিয়ডে আমরা হয়তোবা লাস্ট পিরিয়ডে যে ক্লাসটা করি সেই ক্লাসটা অর্ধেক করলাম, বাকি সময়টা আসলে আমরা এই চর্চাটা করলাম না। কারণ দেখা যায় কি আমরা যতটা না নিজের পাঠ্য পুস্তকের প্রতি ইন্টারেস্টেড, তার চাইতেও বেশি আসলে আমাদের কো-কারিকুলার অ্যাক্টিভিটিস যদি বলি বা বাইরের জেনারেল নলেজ এই জিনিসগুলোর কথা যদি বলি, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের ফিকশন হোক বা নন ফিকশন হোক প্রত্যেকটা ঘরানাতেই কিন্তু আমাদের এক্সপেকটেশন বলি বা আমাদের ইন্টারেস্টের জায়গাগুলি সেই জায়গাটা কিন্তু অনেক বড়। পাঠ্য বিষয়ের ওই জায়গাগুলোকে যদি এই ইন্টারেস্টের সঙ্গে আমরা মেলাতে পারি এবং সেটি যদি বিতর্কের মতো একটা ফরম্যাটের জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু ভাইয়া ব্যাপারটা খুব দারুণ হয় এবং দিন শেষে আমরা আমাদের যে শিক্ষণীয় ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোর সঙ্গে নিজেরা নতুন করে কিছু শিখে এসে সেটা আবার প্রেজেন্ট করবার যে স্কিলটা, সেই স্কিলটা আমরা তৈরি করতে পারি কিনা ভাইয়া। অবশ্যই, অবশ্যই। এবং আমরা সবসময় যেটি বলি যে লেকচার মেথড কখনোই ভালো পদ্ধতি না। আপনি আপনি জানবেন যে বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সহজ পাঠ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমাদের যে শান্তিনিকেতনের যেই শিক্ষা পাঠ পদ্ধতি, আমাদের ছায়ানটের শিক্ষা পাঠ পদ্ধতি, এটি আনন্দনীয় হয়। গান বাজনার ছলে কবিতা আবৃত্তি হয়, গান বাজনার ছলে ইংরেজি রাইমস পাঠ করা হয়, গান বাজনার ছলে গরুর রচনা বলা হয়। এই যে বিনোদনমূলক একটি আয়োজন, আমরা যেটি এডুটেইনমেন্ট বলি, এডুকেশন এবং এন্টারটেইনমেন্টের একটি সমন্বয়, সেটি আসলে হতে পারে। এবং দেখুন একজন শিক্ষক টানা ৩০ মিনিট বলে যাচ্ছেন, এটি আসলে শিক্ষকের জন্যও কিন্তু কষ্টকর। এবং এবং সেই জায়গা থেকে যদি শিক্ষার্থীদের বলবার মধ্য দিয়ে ক্লাসের সবাই শুনতে পায়, তাহলে তো এটি একটি অনন্য বিষয়। যেমন আমাকে যদি কোনো সত্যিকার অর্থে আমাকে আপনাকে কোনো মুরব্বী সাজেশন দিতে আসলে কিন্তু আমি খুব খুব আগ্রহ ভরে নেব না, এটাই হয়। কিন্তু যখন বন্ধুরা আড্ডার ছলে কোনো গল্প বলে এবং সেখানে যদি কোনো সাজেশন থাকে, দেখুন আপনি নিজের অজান্তেই কিন্তু সেখানকার ভালো লাগাটাকে কাজে লাগান। এবং আমরা সবসময় বলি যে অসৎসঙ্গে স্বর্গবাস, আর সৎসঙ্গে তো স্বর্গেই বাস। অবশ্যই আহ, আহ, এই এই যে বিতর্কটি হচ্ছে, তার মতো একজন শিক্ষার্থী সেখানে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছে এবং সে পাঠ্যপুস্তকে জানে তা নিয়ে কথা বলছে, সেটি আসলে ক্লাসের অন্যদের মধ্যে কিন্তু এক ধরনের আকর্ষণ তৈরি করে, যেটি আপনি বললেন। সে যদি বলে যে গতকাল প্রথম আলোতে এই বিষয় নিয়ে কথা বলেছে, তাহলে সবাই কিন্তু দেখুন যে সে জানলো যে না, সে পত্রিকা পড়ে, সে অন্যরা জানতে পারলো যে না, সে বইয়ের বাইরেও দুই একটি বলেছে। এবং তার প্রতিফল যদি খাতাতেও ঘটে, পরীক্ষার খাতায়, যে না স্বদেশকে শুধু ভালোবাসতে হবে না, বিদেশকেও ভালোবাসতে হবে, কারণ বিদেশেও তো ভালো জিনিস আছে। এর উদাহরণ হিসেবে উনি হয়তো বা বলতে পারেন যে না, আফ্রিকার খুব গরিব একটি দেশে যেখানে শিক্ষকরা যেখানে শিক্ষকের বেতন ওদের যে কোনো রাষ্ট্রের প্রধানের বেতনের চেয়েও বেশি, কারণ ওনারা জানেন যে শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর, সুতরাং শিক্ষকের বেতন সর্বোচ্চ হতে হবে। এই যে একটি ভালো উদাহরণ নিয়ে কথা বললো, ওই শিক্ষকের কাছেও কিন্তু একটি একটি আনন্দের বিষয় হয়ে দাঁড়ায় যে না, আমিও তো জানতাম না যে আফ্রিকার একটি দেশ, যেখানে গরিব গরিব দেশ বলে আমরা জানি, সেখানে শিক্ষককে এত মূল্যায়ন করা হয়, যেখানে শিক্ষকের পদে নিয়োগ পাওয়ার জন্য বিসিএস ক্যাডারের মতো লোকজন ওখানে আসলে পরীক্ষা দেয়। কতটা মর্যাদা, কতটা মূল্যায়ন! এই যে বললাম যে না, শিক্ষকের মর্যাদা এটি যদি রচনা হয় এবং সেখানে যদি আপনি এই রিফ্লেকশনটি নিয়ে আসেন, সেটি আসলে কতটা কার্যকর। এবং যেটি আবারও বলি, ৩০ মিনিটের ৪০ মিনিটের যে ক্লাস, একঘেয়ে লেকচার মেথড কখনোই ভালো লাগবে না। এরকম বিনোদনমূলক আয়োজন যদি আমরা করতে পারি, তাহলে যেমন শিক্ষার্থীরা আকর্ষিত হবে এবং শিক্ষকও কিন্তু নতুন ভাবে নিজেকে উপস্থাপনের একটি সুযোগ পাবে।
আবারও বলছি, অতিরিক্ত সময় দিতে হবে না, অতিরিক্ত শিক্ষার্থীদেরও রাখতে হবে না। আমরা বিতর্কের আয়োজনে সবাইকে যেটি দেখি, অন্য ক্লাস থেকে ধরে আনতে হয়, শিক্ষককে হাতে পায়ে ধরতে হয়, স্যার আসেন, এরপরে সব শিক্ষক বিতর্ক করতে পারে না। আবার বিষয়টিও অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহের জায়গা থাকে না। এই জায়গা থেকে শ্রেণী বিতর্ক অনেক বেশি সংযুক্ত করে এবং অনেক বেশি প্রাসঙ্গিক। এই জায়গাতেই একটা প্রশ্ন ছিল ভাইয়া, ক্লাস ভার্সেস ক্লাস, which means ক্লাস 4 ভার্সেস ক্লাস 6, এই ধরনের যে আয়োজনগুলো, মানে এটা কি আসলে শ্রেণী বিতর্ক? এটি আমরা পরবর্তীতে একদম শেষ সময়ে আয়োজন করব। হোম অ্যান্ড অ্যাওয়ে ফ্রম ক্লাস কিছু মডেল আছে, যেহেতু একই শ্রেণীতে, সুতরাং এটি শ্রেণী বিতর্কের একটি সীমাবদ্ধতা। কারণ এখানে 4 আর 5 এর বিতর্কের বিষয় কিন্তু মিলবে না, কারণ 4 যেহেতু পাঠ্যক্রম আর 5 এরও পাঠ্যক্রমে কিন্তু পার্থক্য রয়েছে। সুতরাং এই পার্থক্যের কারণে এটি আসলে মিলবে না। এই কারণে আমরা হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ এটি করব না। তবে এটি হতে পারে সেরা 3 বক্তাকে নিয়ে ক্লাস 5 এর সেরা 3 বক্তার সাথে বিতর্ক হতে পারে। এবং দিন শেষে যদি বলি যে ওই স্কুলে বিতর্ক ক্লাব করবার জন্য কাদেরকে নিয়ে কাজ করতে হবে, সহজ করে এই বিতর্ক আপনার, এই প্রশ্নটাই কমেন্টেই এসেছে। জি মানে জান্নাত এই প্রশ্নটাই করেছেন যে আসলে পরবর্তীতে এদেরকে নিয়ে ক্লাব গঠন করা আসলে অনেক বেশি সহজ হবে কিনা। সহজ না, এটাই পদ্ধতি আপু। মানে আয়শা সিদ্দিকা মনি একদিনে তৈরি হয়নি, ধাপে ধাপে তৈরি হয়েছে। সুতরাং আমরা যেটি বলি যে ক্লাস 4 এর একজন শিক্ষার্থী যখন শ্রেষ্ঠ বক্তা হবে, 5 এ যখন সে বিতর্ক করবে, তখন আপনি ধরেই নেন 7ম শ্রেণীতে উঠে সে ক্লাবের দায়িত্ব নেবার যোগ্যতা অর্জন করবে। এই যে নেতৃত্ব তৈরি করবার কৌশল, যেটি আমরা ডিএফএ সবসময় বলি যে বিতর্কিকরা আসলে দেশকে নেতৃত্ব দেবে, যেটি বিরোধা সবসময় বলে যে দেশের রাষ্ট্রপ্রধান এক সময় বিতর্কিক হবে, সেটি উনি স্বপ্ন দেখেন একজন বিতর্কিক রাষ্ট্রপ্রধান হচ্ছে। সুতরাং এটি আসলে যদি সত্যিকার অর্থে কারিগর করতে বলি, যেটি বলছিলাম যে এই বিতর্ক হচ্ছে শিক্ষার্থীদেরকে একদম পূর্ণভাবে বিতর্কিক হিসেবে গড়ে তোলা, এবং ক্লাব তাহলে চালানো কোনো বিষয়ই হবে না। আপনি বুঝতে পারছেন, প্রত্যেক ক্লাসে বিতর্ক হচ্ছে, ক্লাবের প্রেসিডেন্ট শুধু যেটি করবে ভালো বিতর্কিকদের নিয়ে কোনো একটি অ্যাওয়ে সিরিজে অংশগ্রহণ করা, একটি টুর্নামেন্টের আয়োজন করা, কর্মশালা করা, অথবা উৎসব একটি আয়োজন করা। উনি জেনেই যাবেন উৎসবে প্রত্যেক ক্লাস থেকে 10 জন যদি করে পান, আপনি দেখুন কতজন, 7 ক্লাসে 70 জন। আর তো লাগে না এত লোককে যাওয়া, এখন সোশ্যাল ডিস্টেন্সের সময় জায়গাও দিতে পারবেন না। সুতরাং আপনার কিন্তু, আমি যদি বলি, পুঁজি এখান থেকে তৈরি হচ্ছে। আমরাও আসলে সেই আশাতেই থাকবো, সেই পুঁজিটি আসলে যাতে তৈরি হয়। আমরা আয়োজনের একদমই প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আর হয়তো বা কয়েক মিনিটের মতো সময় পাবো। ভাইয়া, লাস্টে যে প্রশ্নটা মানে করতে ইচ্ছে করলো একরকম, আমরা এই যে শ্রেণী বিতর্কের যে ধারাটি, সেই ধারাটিকে বারোয়ারি বিতর্ক থেকে কিভাবে আলাদা? হ্যাঁ, এটি একটি চমৎকার বলেছেন। কোন শিক্ষার্থী দাঁড়িয়ে যদি বলে যে না, আমি এই বিষয়ের পক্ষ বলবো না, বিপক্ষ বলবো না, নিরপেক্ষভাবে বলবো, সেটিও কিন্তু শিক্ষক সুযোগ দিতে পারেন। এবং আপনি দেখুন, আমি বলছিলাম যে পক্ষ বিপক্ষ হলেও কিন্তু মূল্যায়নে সেরা 3 বক্তা নির্বাচিত হবে। তিনি কোন দলের সেটি বিবেচ্য বিষয় না, তার বিষয়বস্তুগত জ্ঞান এবং উচ্চারণ বাচনভঙ্গি কতটা ভালো, সেই জায়গা থেকে আসলে মূল্যায়ন করা। সুতরাং বারোয়ারিও হতে পারে, তবে সাধারণত আমরা বলি যে বিষয়টি নির্ধারণ এই বিতর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ একটি পাঠ্যক্রমকে যখন বিতর্কে 2 পক্ষের জন্য আপনি বিষয় চিহ্নিত করবেন, তখন আসলে ভারসাম্যপূর্ণ হতে হবে। সুতরাং এই বিতর্কের যদি আমাকে চ্যালেঞ্জের কথা বলেন, তাহলে এই একটি চ্যালেঞ্জ। এবং আরেকটি চ্যালেঞ্জ আপনি যেটা বলেন যে কেউ যদি দাঁড়িয়ে বলে যে আমি নিরপেক্ষভাবে কথা বলবো, তাহলে আসলে ওই দিন ওই ক্লাসে হয়তোবা শিক্ষক যেটি করতে পারেন, আজকে পক্ষ বিপক্ষ না হয়ে উক্ত বিষয়ে 12 জন বিতর্ক করবে, তোমরা যে যার মতো পক্ষে বিপক্ষে বা নিরপেক্ষ ভাবে বলতে পারো, তাহলে আসলে হতে পারে। কিন্তু ভাগাভাগি হয়ে গেলে তখন আসলে কাউকে পক্ষে অথবা বিপক্ষে বলতে হবে। তবে আবারও বলছি যে যেই শিক্ষকই বিষয়টিকে বিতর্কের বিষয়ে রূপান্তর করবেন, তাকে একটু সচেতন ভাবে করতে হবে। সেখানে আসলে কোনো ক্লাব থাকলে ক্লাবের সহযোগিতা, যেই শিক্ষক বিতর্কের সাথে যুক্ত, তাকে আসলে তার সহযোগিতা নিতে পারে। এই একটি চ্যালেঞ্জ রয়েছে এই বিতর্কে। আমরাও আসলে আশা করি
কারণ একটা সুন্দর গাইডেন্স একটা সুন্দর শুরু এনে দিতে পারে এবং বিতার্কিকদের বিতর্ক জীবন কিন্তু এখান থেকেই শুরু হয়। দেখা যায় যে ভার্সিটি লেভেল পর্যন্ত আসলে সেই জীবনটা এক্সটেন্ড হতে পারে যদি না এখান থেকেই ভিতটা শক্তভাবে গড়ে তোলা সম্ভব হয় এবং সেই মনোভাব বা মানসিকতার যে উন্নয়নটা সেই উন্নয়নটা এখান থেকেই শুরু করা সম্ভব হয়। অসংখ্য ধন্যবাদ ডিবেট ফর হিউম্যানিটি ডিপিটি সভাপতি এবং বিইউডিএস এর সাবেক সহসভাপতি আমাদের অত্যন্ত প্রিয় তারেক ভাইয়া, আপনাকে এত সুন্দর একটি আলোচনার জন্য। এবং আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে দর্শক আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো বিতর্কের আলোচনা নিয়ে এবং আশা করছি আজকেও যেরকম আপনারা সাথে ছিলেন ঠিক সেভাবেই সাথে থাকবেন এবং আপনাদের যে ভালো লাগা আপনাদের ভালোবাসা সেটি নিয়েই ডিএফএইচ এগিয়ে যাক সেই শুভ প্রত্যাশা আপনাদের কাছ থেকেও চাইব এবং আপনাদের সকলের জীবনের যে নিরাপত্তা আপনাদের শারীরিক সুস্থতা সেটি কামনা করে আমরা আজকের আয়োজন শেষ করব। আর ভাইয়া যদি শেষ কথা দর্শকদেরকে আজকের জন্য কিছু বলতে। মানে শেষ কথা বলতে আমাকে এর আগে একজন প্রশ্ন করেছিলেন যে ভাইয়া তাহলে শ্রেণী বিতর্ক আর শিশু বিতর্ক এই দুটার মধ্যে মৌলিক পার্থক্যটা কি? ওখানেও তো শিশুরা বিতর্ক করে, এখানেও শিশুরা বিতর্ক করে। পার্থক্য ভাইয়া একটাই, শিশু বিতর্কে সব বয়সী যদি বলি 14 বছর বা 16 বছরের নিচ পর্যন্ত সাধারণত 7 থেকে ধরি, তারা কিন্তু আসলে একসাথে একটা বিষয় নিয়ে বিতর্ক করে। আর শ্রেণী বিতর্ক শ্রেণীতেই কেবল অন্তর্ভুক্ত। শ্রেণী বিতর্কের যদি বলি মূল আকর্ষণ বা মূল কেন্দ্রবিন্দু হচ্ছে শ্রেণীর কোনো পাঠ্য বিষয়, আর শিশু বিতর্কের আসলে কিছুটা মুক্ত, সেখানে অনেকের সাথে অনেককে কম্পিটিশন করতে হয়, কিন্তু শ্রেণীতে শ্রেণীর মধ্যেই কম্পিটিশনটা করতে হয় এবং শ্রেণী বিতর্কে মূলত শ্রেণীর বিষয়ের উপরে বিষয়ভিত্তিক জ্ঞান বাড়ানোর জন্য মূলত কাজ করে। এই তিনটা মৌলিক পার্থক্য, এটুকুই বলার ছিল। আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আগামী পর্বে আমরা একক বিতর্ক নিয়ে কথা বলবো। সেটি আসলে অনেকেই করেছেন কিন্তু জানেন না যে এটি একক বিতর্ক, বারোয়ারি ধারারই একটি বিতর্কের মতো। তারপরও আপনারা আশা করি সেখান থেকে অনেক মজার জিনিস খুঁজে পাবেন। আমার তরফ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং দর্শক আপনারা যারা ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি আশা সিদ্দিকা মনি আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।